এই যে এসএসসি যাদের দুর্নীতির কারণে, যারা অনেক নেতামন্ত্রীদের বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাঁচানোর জন্য আমাদের বলি চড়িয়েছে, আমরা আশা করেছিলাম তারা যোগ্য এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে মাস্টারমশাই, গ্রুপ সি দিদিমণি ইত্যাদি হয়েছেন, সেই লিস্ট সুপ্রিম কোর্টে তারা দেবেন। এবং মুখ্যমন্ত্রীও তো চারিদিকে ফলাও করে বলছেন আমি 10 লক্ষ বেকারের চাকরি দেব। আবার দেখুন কি পরিতাপের বিষয়, আমাদের সেই যোগ্য চাকরিটাই হারিয়ে আজকে আমরা পঞ্চম দিনে অনশনে বসেছি। আপনারা দেখতেও পাচ্ছেন শরীরও ভাঙছে। সুতরাং বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আমরা আগামীকালের জন্য অপেক্ষা করব এবং এখনও এই সরকারের এবং এসএসসি তাদের সময় আছে, সুযোগ আছে। তারা যদি সত্যি চান যে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয় শিক্ষার স্বার্থে পুনর্বহাল করা দরকার, তাহলে তারা আগামীকাল সেই সুযোগটা পাবেন। সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, আমরাও অনশনে রয়েছি, অনশন অব্যাহত থাকবে। প্রায় 26,000 চাকরি বাতিল, আগামীকাল সকালে সুপ্রিম কোর্টে হতে চলেছে শুনানি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। সর্বোচ্চ আদালতে হলো না আজ চাকরি বাতিল মামলার শুনানি। অন্য মামলায় দীর্ঘ শুনানির জন্য আজ চাকরি বাতিল মামলার শুনানি হলো না সর্বোচ্চ আদালতে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। সৌভিক, এক তো হচ্ছে কি কারণে আজকে চাকরি বাতিল মামলার শুনানি হলো না এবং আগামীকাল সম্ভবত সর্বোচ্চ আদালতে স্কুল সার্ভিস কমিশন তাদের কি অবস্থান থাকছে তার উপর অনেকটা নির্ভর করবে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের শেষ পর্যন্ত পৃথকীকরণ করা যাচ্ছে কিনা এবং যোগ্যদের চাকরি বহাল থাকছে কিনা। সৌভিক, দেখো, একদমই আগামীকাল সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে এই স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে মূলত তুমি জানো যে গত সোমবার যখন এই মামলার প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে শুনানি হয়, সেই সময় মহামান্য প্রধান বিচারপতিরা বলেছিলেন যে এই যোগ্য এবং অযোগ্যদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গই সেখানে মূল হয়ে দেখা দিয়েছিল এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে এটাকে কি আদৌ আলাদা করা সম্ভব। এবং তারপরে তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের অবস্থান সম্পূর্ণ বদল করা হয় এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি একেবারে কার্যত ইউটার্ন নিয়ে বলেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার মেকানিজম বা পরিকাঠামো তাদের রয়েছে এবং তারা সেই পরিকাঠামো বা সেই যুক্তি সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে পারবেন। কিন্তু অন্যান্য আইনজীবীদের প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই হাতিয়ার যদি থেকেই থাকে, সেই হাতিয়ার তারা আগে প্রয়োগ করলো না কেন? 2021 সাল থেকে যখন কলকাতা হাইকোর্টের থেকে এই মামলা সুপ্রিম কোর্ট পৌঁছে ফের ফিরে এসে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হলো এবং দীর্ঘদিন প্রায় 3 বছর 3.5 বছর মামলার বিচার পর্ব চললো, সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কেন এই যুক্তি পেশ করা হলো না সেটাই কিন্তু আসল হয়ে দেখা দিয়েছিল। ফলে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং তারপরে সেখানে এই শুনানি শুরু হলে সবার চোখ কিন্তু থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওপর। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের ওপরই এই যে প্রায় 26,000 চাকরি বাতিল হলো, এদের মধ্যে যারা যোগ্য প্রার্থী রয়েছেন সেই যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল তারা কলকাতা হাইকোর্টে 3টি হলফনামা দিয়েছিল এবং দিয়ে তারা বলেছিলেন 5,500 অযোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু প্রায় যে বাকি 20,000 বা 21,000 প্রার্থী যোগ্য সেটা তারা স্বীকার করতে প্রস্তুত ছিলেন না। ফলে আগামীকাল যদি এই মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে শুরু হয়, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কি দৃষ্টিভঙ্গি হবে, কি পদক্ষেপ হবে, সেদিকে আমাদের নজর থাকবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক।